প্রয়োজন হচ্ছে সবকিছুর জনক, এরকম একটা প্রবাদ আমরা অনেকেই শুনেছি। হয়তো বিষয়টা অনেক ক্ষেত্রেই তাই। যখন আপনার প্রয়োজন হয় ঠিক তখনই আপনি একদম মরিয়া হয়ে যান কোনো কিছু একটা করতে। যখন আপনার হাতে একটা টাকাও থাকে না, ঠিক সেই মুহূর্তেই আপনি সবচাইতে বেশি ভাবেন কী করে অন্তত একটি টাকা হলেও উপার্জন করা যায়। আর এভাবে করে পৃথিবীতে অনেক কিছু তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। আর স্টার্ট আপ, যেটা সম্পর্কে আমরা অনেকেই জেনেছি, তো এরকম অনেকগুলো স্টার্ট আপ আছে যখন যারা উদ্যোক্তা, তাদের করার কিছু ছিল না, হাতে কোনো টাকা ছিল না, হয়তো ঠিক সেই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু করার যেটা পরবর্তীতে বিশাল একটা রূপ নিয়েছে। আমাদের দেশেও প্রচুর মানুষজন রয়েছেন যারা নিজের মতো করে উদ্যোক্তা হয়েছেন এবং নিজের প্রচেষ্টায় হয়েছেন। হয়তো এমন সময় হয়েছেন যখন হাতে কিছুই ছিল না, হয়তো শুরু করার মতো মনোবল ছাড়া একটা টাকাও ছিল না। সেই জায়গা থেকে সংগ্রাম করে একটা প্রতিষ্ঠিত জায়গায় কিভাবে চলে এলো তারা, সেরকম কিছু গল্প শুনবো আমাদের আজকের এপিসোডে। আমি জয়ী, আপনাকে ওয়েলকাম করছি ইন্ডিয়ান ব্যাংক প্রেজেন্স কণ্ঠ চালু জয়ের প্রোগ্রামে। আর আজকে যারা গল্প করতে এসছেন এরকম একটি বিষয় নিয়ে, তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। তো শুরুতেই আমাদের সাথে আছেন আমি মাহফুজ, আমি বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালে আছি এজ এ অ্যাসোসিয়েট হিসেবে। আমার কাজ মূলত স্টার্টআপদের নিয়ে, যারা খুবই কষ্ট করে তাদের আইডিয়াকে একটা জায়গায় শেপ আপ করার জন্য চেষ্টা করে, কিন্তু ফান্ডিংয়ের কারণে তারা এক্সপানশন করতে পারে না। সেই জায়গাগুলোতে আমরা অ্যাসেস করে তাদেরকে যদি মনে হয় যে আমাদের পোটেনশিয়াল, তাদেরকে আমরা ওই সাপোর্টটা দিই। তো বুঝতে পারছেন ফান্ডিং সবচেয়ে বেশি জরুরি এবং সেটা নিয়ে কাজ করছেন মাহফুজ ভাই। তো ডিটেলস গল্পটা একটু পরে শুনি। তো এরপরে কি আছেন আমাদের সাথে? আমি পিয়াল হাসান স্বাধীন। আমার নাম যেমন স্বাধীন, আমিও আসলে মানুষটা স্বাধীন। আমি আসলে নিজের ইচ্ছা শক্তিকে আসলে কিভাবে অনেক ব্রড আকারে পৌঁছায় দেওয়া যায় মানুষের মাঝে, এটা নিয়ে কাজ করছি। আমার প্রতিষ্ঠানের নাম ইচ্ছে। আচ্ছা, ওকে, ইচ্ছে নিয়ে কাজ করছেন স্বাধীন অথবা পিয়াল, যেটা বলে রাখেন। আচ্ছা, এর পাশে চলে যাই। আমার নাম মোহাইমিন, আমি হচ্ছে চিফ ডিজাইনার অ্যাট ক্রিয়েটিভ। আমারটা হচ্ছে খুবই ট্রেডিশনাল একটা এজেন্সি, ক্রিয়েটিভ এজেন্সি, বাট হচ্ছে আমরা বাংলাদেশের কাস্টমার বেসকে সার্ভ করি না, আমরা বাইরের কাস্টমার বেসকে সার্ভ করি। আচ্ছা, ওকে, মোহাইমিনের পরে সবার শেষে আপু। আমার নাম হচ্ছে ইফাত ইমামি, আমি হচ্ছে নিরাপদ হেলথ কেয়ারের সিইও অ্যান্ড ফাউন্ডার। তো আমাদের কাজ হচ্ছে যে আমাদের দেশে যে অনেক ধরনের হসপিটাল আছে, ডায়াগনোসিস সেন্টার আছে, বিশেষ করে ঢাকা এখন আমরা কাজ করছি, তাদের যে অনলাইন সেক্টরটা সেই ম্যানেজমেন্টটা আমরা করে থাকি। এটা হচ্ছে আমাদের মেজর কাজ, আমাদের নিরাপদ হেলথ কেয়ার। আচ্ছা, তো চারজন চার রকম জায়গায় আছে, তো সবার গল্প একটু একটু করে একটু শুনি। ভাইকে দিয়ে শুরু করি, যেটা বলছিলেন। আচ্ছা, বেসিক্যালি আমি বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালে জয়েন করার পর থেকে আমি মূলত এর আগে ব্যাংকে ছিলাম। তো ব্যাংকের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সবাই জানে যে ট্র্যাডিশনাল একটা স্টার্ট আপ বলেন বা কোম্পানি বলেন, তাদের অ্যাসেসমেন্টটা মূলত অ্যাসেট বেস। তার কি অ্যাসেট আছে, সে বিজনেস করছে কিনা, সেটা কি আমাকে সিকিউরিটি হিসেবে দিতে পারবে কিনা, দেন আমি তাকে ফাইন্যান্স করবো কিনা। তো আমার কাছে মনে হয় যে এইটার থেকে বেটার যদি অল্টারনেটিভ কোনো ধরনের ইনভেস্টমেন্ট টুলস যদি থাকে, যেটা বাইরের দেশে খুব পপুলার ছিল, যেমন ফেসবুক, গুগল, অ্যাপল, আমরা আজকে যারা শুনতেছি সবগুলো কিন্তু অল্টারনেটিভ কোনো ফাইন্যান্স থেকে ইনভেস্টমেন্ট পায়। তাদেরকে অ্যাসেস করার মতো সেই ট্রেডিশনাল মাইন্ডসেট হয়নি, বা ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে তারা বেরোয় আসেনি। দ্যাটস ওয়াই আমার কাছে কিউরিয়াসিটি ছিল যে এই টাইপের কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে কাজ করা যায় কিনা। দেন আমি যখন জয়েন করি, হোপফুলি আমার কাছে খুব ভালো লাগে যে এই সেক্টর এবং স্টার্ট আপদেরকে নিয়ে কাজ করার একটা সুযোগ হয়। তো আমি সরাসরি এই টিমটা লিড করি এবং দেন আমাদের কাছে যখন আমরা স্ট্রাগল করি শুরুতে, যখন এই মার্কেটটা তো অনেকে জানে না, সবাই ভাবে যে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ব্যাংক, কিন্তু এটা তো ডিফারেন্ট। যে এখানে আমরা অ্যাসেস করতেছি ফাউন্ডারকে, এবং সব শুরুতে যেটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা তো মনে করি যে ভ্যালুয়েশন করি আমরা সম্পদ দিয়ে, যেটা আসলে আক্ষরিক অর্থে সেটাকে আমরা কনভার্ট করতে পারি টাকায় বা অর্থে, এবং সেটাকে না দেখে আপনারা অন্য কোনো বিষয়গুলোকে ইভালুয়েট করছেন এবং সেটার ভিত্তিতে আপনারা লোনটা দিচ্ছেন। এক্স্যাক্টলি, এখন ফান্ডিংটা করছেন। এক্স্যাক্টলি, এখন সাপোজ একটা বিজনেস, তার আইডিয়া আছে, সে প্ল্যানিং গোছানো আছে, কিন্তু সে জানে না কিভাবে ডিপ্লয় করতে হয়। হয়তো আমরা এখানে কাউন্সেলিং করি, কিন্তু সে যদি বলে যে আমি এটা ডিপ্লয় করতে পারবো, আমার প্রজেকশন এইভাবে গ্রো করতে পারে, এবং আমরা দেখি তার ফিজিবিলিটি কেমন। সে ফর এক্সাম্পল যদি বলে যে রোবটের বিজনেস বাংলাদেশে করার জন্য, কিন্তু রোবটটা কিন্তু ফিজিবল না, এটা জাপানে বা ফরেন বা ইউরোপিয়ান কান্ট্রিতে পসিবল। কিন্তু এখানে বলতে পারে যে আমরা ফিশ বা ফ্রোজেন ফুড নিয়ে কাজ করি, বা কিন্তু রোবটে কিন্তু বাংলাদেশে বেশ ভালো কাজ হচ্ছে এবং তারা কিন্তু ভালো মানে ফান্ডিংও পাচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, ডেফিনেটলি। এটা আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে এবং শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, উনি চাচ্ছেন যে এটা আরও বেশি এক্সপ্লোর করার জন্য, কিন্তু কথা হচ্ছে বিজনেসটা তো দেখতে হবে, কারণ রোবটটা কি আমাদের ম্যাস পিপল কিনতে পারবে কিনা। তো যখন বিজনেসের কাছে ইন্টিগ্রেশন আসে, তখন ওইটা আমাদের কাছে সাস্টেনেবল এখন মনে হয় না, কিন্তু এটা মানে আপনাদের নিজস্ব কিছু টুলস রয়েছে যেটাতে আপনারা জাস্টিফাই করেন আসলে কোন দিকে আপনারা যাবেন বা যাবেন না। আচ্ছা, বাকিদের গল্প একটু একটু করে শুনি, আপুর কাছে যাই। আচ্ছা, আমার স্টার্টটা হচ্ছে
2021 থেকে নিরাপদ হেলথ কেয়ার। নিরাপদ হেলথ কেয়ার। আমি কিন্তু আরেকটি ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, মানে আমার হচ্ছে সোশ্যোলজি ব্যাকগ্রাউন্ড ছিল, সোশ্যাল সায়েন্স। আচ্ছা। কিন্তু হেলথ কেয়ারে আসা হচ্ছে মানে ফ্যামিলিতে অনেক ধরনের হেলথ ইস্যু। আমি আসলে অনেক ছোটোবেলা থেকেই আব্বু আমার অনেক ধরনের প্রবলেম, যেমন হার্ট ডিজিজ, কিডনি ডায়ালিসিস, এগুলোর সাথে ইউজ টু ক্যান্সার। তো তখন আমার মনে হতো যে আমি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছি। তো তখন মনে হতো যে আমি নিজে যদি একটা হেলথ কেয়ার প্ল্যাটফর্ম রেডি করতে পারতাম। তো এর আগে বিভিন্ন অনার্স করেছি, মাস্টার্স করেছি পড়ালেখা করতে করতে। তো আমি একটা কনসালটেন্সির সাথেও যুক্ত হই। তো আফটার কোভিড আমি সেপারেট হয়ে নিজে একটা কনসালটেন্সি শুরু করি, এবং এটা আমার যেহেতু মাথায় ছিল, তো সেই জন্য কনসালটেন্সি ফার্মটার সাথে সাথে আমি হেলথ কেয়ার প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। আচ্ছা। এখন দেখেন হেলথ কেয়ার প্ল্যাটফর্ম কিন্তু অনেক ধরনের আছে, যেমন মেডিসিন সার্ভিস আছে, তারপরে হচ্ছে ডক্টর পরিষেবা আছে, মেডিকেল ইকুইপমেন্ট সার্ভিস দেওয়া আছে। তো আমার হেলথ কেয়ারটাকে আমি এগুলোর সাথে সাথে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছি। যেমন অনেক হসপিটাল, ডায়াগনস্টিক্স বা ল্যাব আছে যেখানে ওদের অনলাইন সেক্টরটা কিন্তু এতটা ডেভেলপ না, মানে সবাই অ্যাক্টিভলি কাজ করছে না। অফলাইনে তো সবাই করছে, অনলাইনটা এতটা ডেভেলপ না। তো তখন এই কোর জিনিসটাতে আমি ফোকাস করেছি, এবং হসপিটালের সাথে আমি কথা বলেছি। তাদের যখন দেখলাম যেসব হসপিটালে অনলাইন সার্ভিসটা অ্যাক্টিভ না, তখন তাদেরকে আমি তাদের সাথে ইনিশিয়েটিভটার কথা বললাম, আমার স্টার্টআপটার কথা বললাম। তখন দেখা যাচ্ছে অনেকে ইন্টারেস্টেড হচ্ছেন। তো তখন সেই সময় থেকে আমরা যে কোভিড সময়টা একটু হেল্প করেছে, কারণ তার আগে পর্যন্ত অনলাইনে আমি ডাক্তার দেখাবো সে আস্তেটা অনেস্টলি আমারও খুব একটা ছিল না, যে অনলাইনে ডাক্তার আমাকে ভিডিও কলে দেখে কি বুঝবে, তাই না? নারী টিপে না দেখলে তো ঠিক হলো না। কোভিডের সময় অনলাইনের প্রতি আমরা বেশি ইউজ টু হয়ে গেছি আর কি। সেখান থেকে এই ধারণাটা আস্তে আস্তে ডেভেলপ করে এখন পর্যন্ত কাজ হচ্ছে। এখন আমার অ্যাক্টিভলি কাজ করছেন 40 জন ডক্টর আছেন, আর 12-13 জন অ্যাক্টিভ কাজ করছেন, আর কন্ট্রাকচুয়াল বেসে। এই যে 40 জন ডাক্তার, এটা কি হচ্ছে বিভিন্ন হসপিটালের ডাক্তার আপনার সাথে কাজ করছেন? হসপিটালে আছে। আমি যখন বিভিন্ন হসপিটালে যাচ্ছি, ডায়াগনোসিস সেন্টারে যাচ্ছি, তাদেরকে আমি যখন আমার হেলথ কেয়ারটার কথা বলছি, অনেকে ইন্টারেস্টেড হচ্ছেন। ওনাদের অনলাইন সেক্টরটা আমি দেখছি, অনেকে হচ্ছে অনেক সময় আমরা কি করি যে ইন্টারেস্ট গ্রো করার জন্য 1 উইকের একটা ফ্রি প্রমোশন আমরা দিয়ে থাকি, একটা ফ্রি সার্ভিসের মতো। তো যখন অনেকে দেখা যাচ্ছে এটাতে কি হয়, অনেকের যে ক্লায়েন্ট সেটা রিপিট ক্লায়েন্ট হয়, বা আমাদের ক্লায়েন্ট বেসটাও বাড়ে, কারণ ডেফিনেটলি ট্রায়াল করে যে কোনো কিছু যদি আমার নেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে তো অবশ্যই ক্লায়েন্ট আবার আস্থাটাও বাড়ে। আরেকটা সুবিধা হচ্ছে অনলাইনে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, যেটা আমরা ডিরেক্ট সেটা আমরা এই ফিডব্যাকটা পাচ্ছি আর কি, যেটা অফলাইনে অনেক ক্ষেত্রে প্রবলেম হয় না, যেহেতু অনেক পেশেন্টস থাকেন, ডক্টররা অনেক বিজি থাকেন। এই যে কল সেন্টার বেসড অনলাইন প্রোগ্রামটা, এটাতে অনেক বেশি কাস্টমার স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, তাদের ফিডব্যাকটা পাওয়া যায়। বোধহয় পেশেন্টসটা রিপিট হচ্ছে, এবং সেই হসপিটালের সেলসটাতে অনেক সময় দেখা যাচ্ছে 2 গুণ 3 গুণ বেড়ে যাচ্ছে, যেহেতু বারবার রিপিট কাস্টমার আসছেন। বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টও আমরা এখানে সার্ভিস প্রোভাইড করি। এটা কিন্তু খুবই বড় একটা মার্কেট আমি দেখতে পাচ্ছি, কারণ আস্তে আস্তে মনে হয় যে আপামর জনতা যেটা আছে, কারণ আমাদের যা কিছু অবস্থা আমরা তো সবকিছু অনলাইনের দিকে ঝুঁকছি, তো আমার কাছে মনে হচ্ছে এটা বড় একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা গল্প করছি আমাদের আজকে অতিথিদের সাথে, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাকে, আমি জয়ী আছি আপনার সাথে। দেখছি ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারের জোরে। আজকে গল্প করছি আমরা স্টার্টআপের বিভিন্ন জনের বিভিন্ন গল্প নিয়ে। তো দুটো গল্প অলরেডি শুরু ফেলেছি, আর এই মুহূর্তে কার কাছে যাবো, মোহামেন নাকি পিয়াল? আচ্ছা, আপনার কাছ থেকে শুনি, ইচ্ছের গল্প শুনি। সো ইচ্ছে বেসিক্যালি যে সোশ্যাল প্ল্যাটফর্ম, প্রথমে আমরা আসলে সোশ্যাল ওয়ার্ক দিয়ে শুরু করি। সো কতজন বন্ধু মিলে ঘাসের উপর বসে জাস্ট কি করা যায়, তো তখন মনে হলো মানুষের ইচ্ছা নিয়ে কাজ করলে কেমন হয়। সো আমরা বেসিক্যালি মানুষের ইচ্ছা পূরণ করে দেই না, যে আপনার ইচ্ছা আপনি প্লেনে করে কোথাও চলে যাবেন, আমরা আপনার ওই ইচ্ছা পূরণ করি না। আপনার যে জায়গাটাতে আপনি পছন্দ করেন, লাইক আপনি ছবি আঁকতে পছন্দ করেন, সো ওই ছবি আঁকাটাকে আপনি আসলে আপনার জবে কীভাবে কনভার্ট করতে পারেন, আমরা আসলে ওই জায়গাটা নিয়ে কাজ করি। তো বেসিক্যালি আমরা আসলে মানুষকে কনসালটেন্সি দেই, স্টুডেন্টদের কনসালটেন্সি দেই, যে আপনি আসলে আপনার শখটাকে কি করে আসলে জবে কনভার্ট করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনি যদি মানে আর্নিং সোর্স বানাতে পারেন, হ্যাঁ আর্নিং সোর্স বানাইতে পারেন। তো সেই জায়গাটা থেকে মনে হইলো যে আমরা একটা প্রতিষ্ঠান সিস্টার্ন কনসার্ন করতে পারি কিনা, যেটার নাম আমরা ইচ্ছে হাট দেই, যেটা বেসিক্যালি ইজ এ ই কমার্স প্ল্যাটফর্ম। তো এটা একটু মডেলটা একটু ডিফারেন্স। প্রোডাক্টটা আসলে বানাচ্ছে যারা একদমই গ্রামে থাকে। সেই প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে ধরেন ট্রেডিশনাল চুই ঝাল, তো আমরা সবাই চিনি, যেটা যশোরের বিখ্যাত
খুলনার বাট সাতক্ষীরা এটা তো এলাকার আসলে বিখ্যাত প্রোডিউস করার কিছু চুই না, ঝাল। এটা আপনার সোর্স করতে হয়, বিকজ এটা আপনি সোর্স হয় করতে হয়, বাট আমরা সবাই তো আসলে চুই ঝাল ট্রেডিশনালি খাই, ওটা কেটে কেটে মাংসের মধ্যে দিয়ে খাই। তো আমার কাছে মনে হলো আমরা জিনিসটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। মানুষ এটাকে সমসাময়িক সময়ে যেভাবে খাই সেটা একটু অন্যভাবে, ধরেন চুই ঝালের আমরা রেডিমিক্স মশলা তৈরি করছি, যেটা আপনি মাংসের মধ্যে দিয়ে সেম ফ্লেভারে আসলে পাবেন, বাট একটু অন্যভাবে। হ্যাঁ, প্রসেস করে, রাইট। আচ্ছা, প্রসেস করে প্যাকেজ করছেন। সো আমরা এই ধরনের আরো হাওয়াই মিঠাইকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে আনতে চাচ্ছি। হাওয়াই মিঠাই তো এর মধ্যে চিনি দেয়, জিনিসটা আসলে আচ্ছা, ডোন্ট গেট মি রং, আমি মনে হচ্ছে কি জানি নতুন বোতলে পুরাতন জিনিস, মানে এরকম লাইক দ্যাট। আমরা জিনিসটাকে আরো হচ্ছে ডিফারেন্ট, মুরগ ডিফারেন্ট, লাইক একটু হেলদি করার চেষ্টা করতেছি আমরা, অন্য কোনো রাসায়নিক এর মধ্যে ইউজ করতেছি না। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আসলে লাভ হচ্ছে কার? লাভ অবভিয়াসলি আমাদের হচ্ছে, কারণ আমরা ব্যবসা করতেছি, কিন্তু জিনিসটা বানাচ্ছে আসলে গ্রাম থেকে একজন মহিলা এবং বিক্রি করতেছে আসলে যে আসলে অনলাইন সম্পর্কে অবগত না। লাইক দেখা যাচ্ছে রাস্তায় একজন ভিক্ষুক, সে আসলে বসে আছে, সে আসলে ভিক্ষা করতেছে। তো আমাদের টার্গেট হচ্ছে ওই মানুষটাকে আসলে এটা সেল করানোর জন্য উদ্বুদ্ধ করা, যে আপনি ভিক্ষা করেন না, আমরা আপনাকে সুন্দর করে একটা আউটলেট বা কোনো একটা ছোট জায়গা করে দিচ্ছি যেখানে আপনি আমাদের প্রোডাক্টটা সেল করতে পারবেন। আচ্ছা, সে এখান থেকে কমিশন বেস টাকা নিচ্ছে, এবং যে একদম গ্রাম থেকে প্রোডাক্টটা বানাচ্ছে সে লাভবান হচ্ছে, যে আসলে ভিক্ষুক, যে আগে ভিক্ষা করতো। ডিফারেন্ট ক্যাটাগরির লোকজন যারা রয়েছে বিভিন্ন সেক্টর, তাদেরকে টাচ করার চেষ্টা করছে। আচ্ছা, ওকে, একটু মহামেনের কাছে যাই। হ্যাঁ, আমার ক্রিয়েটিভ গল্পটা স্টার্ট হয় যখন হচ্ছে আমি 8-9-এ পড়ি। বেসিক্যালি আমি হচ্ছে ভলেন্টিয়ার ছিলাম, বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করতাম। সামাজিক সংগঠনে কাজ করার সময় আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে আসলে মার্কেটিং ইজ এ বিগ পার্ট। একটা কথা আছে না যে হচ্ছে প্রচারেই প্রসার। সো আমি আমার নিজের কাছে সেলফ রিয়েলাইজেশন আসে যে আমি যদি হচ্ছে সংগঠনের জন্য মার্কেটিং না করি তাহলে সংগঠনটা আসলে ওভাবে মানুষের কাছে রিচ আউট হবে না, আমরা যে অ্যাওয়ারনেসটা বিল্ড করতে চাচ্ছি এটা হবে না। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে মার্কেটিং করা, কন্টেন্ট ক্রিয়েশন করা শিখি। কিন্তু হচ্ছে একটা পর্যায়ে আমি যাই রিয়েলাইজ করি যে আসলে আমি যে সংগঠনের জন্য মার্কেটিং করতে শিখলাম বা কন্টেন্ট ক্রিয়েশন শিখলাম, এগুলো আসলে আমার পার্সোনাল কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হচ্ছে না। ঠিক আছে, সো আমি এটাকে ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য, এবং শুধু আমি না, আমার সঙ্গে যে আরও অনেকজন ভলেন্টিয়ার কাজ করে তাদেরকে আসলে আমি কীভাবে ফাইন্যান্সিয়ালি বেনিফিট দিতে পারি, ওই জন্য হচ্ছে আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে শুরু করি, এবং আমি যে কাজটা শিখি ওদেরকে শেখানো স্টার্ট করি। সো কাজ শিখতে শিখতে একটা সময় হচ্ছে আমি একটা টিম বানাই, যে টিমটা আসলে আমরা মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের কাজ নিয়ে কাজ করা শুরু করি, এবং সেখান থেকে হচ্ছে আমাদের জার্নিটা শুরু। আর এখন হচ্ছে আমাদের যেই মোটিভেশনটা, যে আমরা হচ্ছে যখন নিজেরা শিখতে পারছি, আরও হচ্ছে যেসব সামাজিক সংগঠনের মানুষজন আছে বা যেসব ভলেন্টিয়াররা আছে যারা আসলে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে না, ওদেরকে আমরা কীভাবে ফাইন্যান্সিয়ালি বেনিফিট প্রদান করতে পারি, যে ভলেন্টিয়াররা কাজ করতেছে। প্লাস বাংলাদেশে যেসব ক্ষুদ্র বিজনেস আছে ওদেরকে আসলে ওদের যেই বলার মতো গল্পটা, ওটা আসলে আমরা কীভাবে ওদের মাধ্যমে বলতে পারি, বা ওদের ব্র্যান্ডিংটা কীভাবে আরও মানুষের কাছে ফুটায় তুলতে পারি, ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। মানে যত বেশি মানুষের কাছে আপনারা পৌঁছাতে পারেন সেসব বিভিন্ন রকম টেকনিক নিয়ে আপনারা কাজ করছেন। আচ্ছা, ওকে। তো আসলে কথা বলতে বলতে আরও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। তো আমি আসলে সবার কাছে যাতে চাই যে কাজ করতে গিয়ে নানা রকম সুবিধা এবং অসুবিধার মুখে পড়তে হয়, তো সেটা সবার কাছে একটু ছোটো করে জানবো। তবে এই মুহূর্তে আরও একটা ছোট্ট বিরতি নেব। দর্শক সঙ্গে থাকুন, আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ঝড়ে জোরে। স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার বিরতির পর। আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারও জোরে, যে ওর সাথে আজকে গল্প করছে চারজন বন্ধু, এবং স্টার্ট আপ নিয়ে কথা হচ্ছিল। তো যে কোনো জিনিসটা আসলে তৈরি করতে গেলে সেটা পিছনে তো প্রচুর শ্রম তো লাগেই, সেটা এক ধরনের চিন্তা লাগে, এবং সে সাথে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা তো থাকে ডেফিনেটলি। তো আমি একটু শুরুতে মাহফুজ ভাইয়ের কাছে যাই, যে আপনারা যে ফাইন্যান্স করার ক্ষেত্রে আমি শিওর যে হাজার হাজার স্টার্ট আপ আপনাদের কাছে আসে এবং ডেফিনেটলি ফান্ডিংয়ের জন্য আসে, তো সেখান থেকে কিভাবে চুজ করেন, আসলে প্রসেসটা কি? ব্যাংকের কাছে একটা স্যাটিসফ্যাকশন আছে যে তার একটা অ্যাসেট আছে, তার সিকিউরিটি আছে, কিন্তু আমাদের কাছে কিছুই নাই। তো আমাদের জাজমেন্টটা হয় খুবই টাফ। আমরা ফার্স্ট কয়েকটা প্যারামিটার নিয়ে কাজ করি। একটা হচ্ছে ফাউন্ডারের ব্যাকগ্রাউন্ড কী, সে যে প্রোডাক্টের কথা বলতেছে সে কি এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স কিনা, আর সে যে প্রিডিকশনটা দিচ্ছে প্রিডিকশনের সাথে মার্কেটের সাথে রিয়েলিস্টিক কিনা। সে বলতে পারে যে আমি অনেক বিশাল বড় কোম্পানি নিয়ে কাজ করতে চাই, এটা হয়তো $multi-billion কোম্পানি হবে, কিন্তু সে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তার কম্পিটিটর কারা, এবং সেখান থেকে সে ডিফারেন্ট কেন। সে যদি এই কয়েকটা স্পেসিফিকভাবে আনসার দিতে পারে, আমাদের কাছে মনে হয় যে প্রায়োরিটি লিস্টটা বাড়ে। তো আমরা অ্যাসেসমেন্টটা করি এইভাবে
এই কোর 3টা জায়গায় যদি সে বেরো আসতে পারে দেন আমরা যে কিছু স্ট্যাটিস্টিক্স ডাটা থাকে সেটা দিয়ে জাজ করা। সাথে একটা কোশ্চেন করতে চাই যে যারা এখন তরুণরা আমশোর যে বেশিরভাগ উদ্যোক্তা তরুণরা আসে, তো সম্ভাবনাটা কিরকম দেখতে পান তাদের মাঝখানে? পজিটিভলি অনেকে আছে ডেসপারেট অ্যান্ড আপস অ্যান্ড ডাউন, অনেক কিছু ফেস করার পরও ধরে আছে, সার্ভাইভ করছে। কারণ আমাদের মার্কেটটা অনেকটাই তো ভোলাটাইল, তো সেই জায়গায় যখন ধরে আছে এবং তার এক্সপিরিয়েন্সটা যদি দেখা যায় যে সে ধরে রাখা এবং তার বিজনেসটা প্যাশনেট জায়গাটা যদি ফিল করতে পারে, তখন আমরা মনে করি যে না ইটস রিয়েল ফাউন্ডার। মানে সে বিলিভ করে, সে যেটা ভাবছে যেটা সে করতে পারবে সেটা অনেক। ইভেন আমি তাকে অনেকভাবে হয়তো পোক করতে পারি, অনেকভাবে মেসেজ দিতে পারি যে তুমি এটা করো এটা করো, কিন্তু সে কনফিডেন্টলি এবং সে একটা জায়গায় স্ট্যান্ড থাকে যে আমার বিজনেস আমি করবো, এনি হাউ মানি ডাজন্ট ম্যাটার। বাহ, হ্যাঁ, যদি এই ধরনের কনফিডেন্ট আমরা পাই, আমরা মনে করি যে সে ভালো বিজনেস করবে। আপনি যে সেক্টরে কাজ করছেন হেলথ সেক্টর, সেটা তো খুবই সেন্সিটিভ এবং আমরা জানি যে একটু 19-20 হলে কিন্তু অনেক রকম কিছু সেখানে ছাপিয়ে পড়ে লোকজন, তো সেগুলো আসলে সেই বিষয়গুলো কিরকম ফেস করেন? এক্ষেত্রে অনেক অবস্ট্রাকল আমাদের আছে, আর যেহেতু হেলথ ইস্যু, কারণ আপনাকে খুবই সেন্সিটিভ ওয়েতে আপনাকে কাজ করতে হবে। এটা চোখ হোক নাক হোক, প্রত্যেকটা সেক্টর আলাদা। আপনি যে এবং ডক্টরদের সাথে যখন আমরা কনসাল্ট করি, যখন আমরা ক্লায়েন্ট ওনাদেরকে পাঠাই, সেরকম এক্সপার্টাইজ ডক্টরের কাছেও পাঠাতে হবে। এমন অনেক হাতুড়ে ডক্টর আছেন এখন, অনেকভাবে অনেক ধরনের। একটা বিষয় হচ্ছে যে কোনো রোগীর ডাক্তারের উপর আস্থা আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমার নিজের হয় যে আমার ডক্টরকে যদি পছন্দ না হয় তাহলে মনে হয় যেন উনি ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্ট করবে না। তো সেটা আমি শিওর অনলাইনের ক্ষেত্রেও হয়, অনলাইনের ক্ষেত্রেও হয়, আর অফলাইনে যেটা হয়। এবং মানুষের ধ্যান ধারণা এটা যে আমি সামনাসামনি যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, আমি কেন অনলাইনে সার্ভিস নেব। কিন্তু অনলাইনে সার্ভিস নেওয়াতে কি হচ্ছে, অনেকে আছেন যে হয়তো ফিজিক্যালি আসতে পারছেন না, উনি হয়তো বা আউট অফ সিটি আছেন। এই যে অনলাইন পরিষেবাটার মাধ্যমে উনি ফ্যাসিলিটেট হচ্ছেন, এটা কিন্তু অনেকে বুঝতে পারেন না। এটা ওনাদেরকে স্যাটিসফাই করতে আমাদের অনেক, আমার মনে হয় যেটা একটু সময় লাগবে, যেহেতু অনলাইন বিষয়টার সাথে আমরা একটু নতুন, তো আমার মনে হয় যে সেটা বোধহয় আরেকটু টাইম বোধহয় লাগবে। আচ্ছা, বাকি দুজনের কাছে খুবই ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে যে ইচ্ছে নাকি পরিকল্পনা ইন ফিউচার, মানে কোথায় দেখতে চান? ইচ্ছে নিয়ে আসলে আমি এখনো স্টুডেন্ট, সো এখন আমি যে নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে আমি বিজনেস কিন্তু এখনও সাস্টেনেবল না, উই ক্যান ট্রাই টু মেক ইট বিগ। মাহফুজুর ভাইরা কিন্তু আমাদের ফান্ড করছে অলরেডি, সো উই আর ট্রাইং বেস্ট। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এখন পাশাপাশি একটা জব করি, তো আমার ইচ্ছা হচ্ছে আমি যখন জবে যে স্যালারি পাই, যেদিন আমি ব্যবসা থেকে এই জব থেকে বেশি স্যালারি ইনকাম করতে পারবো সেদিন আমি জবটা আসলে ছাড়বো অ্যান্ড ফুল টাইম আসলে ইচ্ছেকে দিই। যারা এমপ্লয়ার আছেন আমি জানি না কোথায় কাজ করছেন, জেনে রাখুন, উনি কিন্তু ছেড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, একটু আপনার কাছে যাই, তো আপনার কি প্ল্যান, যে প্ল্যানটা করছেন মার্কেটিং নিয়ে? আমার প্ল্যান হচ্ছে আমাদের যেই এনজিও সেক্টরে বা হচ্ছে সংগঠনে যারা কাজ করে, যে ভলেন্টিয়ারগুলো, ওদেরকে একটা সাস্টেনেবল ইনকামের ওয়ে ক্রিয়েট করা, যাতে হচ্ছে আসলে একটা সংগঠন বা হচ্ছে যে এই যে ইয়ত্রা আছে, আসলে ইয়ত্রা যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের দেশের যেই প্রপার চালিকা শক্তি বা হচ্ছে যে দেশে যে চেঞ্জ হওয়ার জন্য যে মোটিভেশনটা সেটা থাকবে না। সো কিন্তু ইয়তদের মোটিভেশন ধরার জন্য বা ইয়তদেরকে মোটিভেটেড রাখার জন্য হচ্ছে তাদের একটা প্রপার ইনকাম সোর্স দরকার। এখন আমার যে টার্গেট সেটা হচ্ছে ওদের ইনকাম সোর্সটাকে প্রপার করা এবং সেটা নিয়মিত করা, আচ্ছা, সাস্টেনেবল করা। আসলে আমাদের সময়টা এত কম এবং আপনাদের চারজনের টপিক এত ইউনিক, তো আসলে আমার কাছে মনে হয় চারজনের জন্য আলাদা আলাদা করে এপিসোড লাগতো, কিন্তু কি আর ঘরার, আমাদের যেহেতু সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টুডে। আমি অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে এবং উইশিং ইউ অল দ্য বেস্ট, যে সেক্টরে কাজ করছেন। তো সেরকমই আর কি, যে আপনি যেটাই করতেছেন না কেন, প্যাশনটা খুব বেশি জরুরি এবং সেই সাথে আপনি আপনার যে চিন্তা সেটাকে বিশ্বাস করেন কিনা সেটাও ভীষণ জরুরি। আর ডেফিনেটলি চিকিৎসা সেবার ক্ষেত্রে আস্থাটা রাখাও খুব বেশি জরুরি। আর ইচ্ছে পূরণ হোক এবং সেই সাথে সবাই যে যার কাজ করছেন তার মার্কেটিং করে সবার কাছে পৌঁছে যাক, সবার জন্য শুভকামনা থাকলো এবং আপনি ভালো থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে।